আর আমার ছেলের বিয়ের সময় ওর মানে উকিল বাপ যে হয়, সে হয়েছিল একজন রাস্তার দর্জি। এ নিয়েও আমার ছেলেরা আমি অনেক বকাঝকা করছি। আমার নিজের ছেলেরাই আমি একটা মাত্র সন্তান, সেই সন্তানের বিয়েতেও আপনি থাকতে পারেন নাই। শুধু তাই না, সে না খেয়ে এয়ারপোর্টে না খেয়েছিল, না খেয়েই সারাদিন ছিল, তারপর আমার কাছে চলে আসে। আমিও রাগে দুঃখে কিছুই তাকে খেতে দিইনি ওই দিন। পুরো জার্নির পুরো সময়টা না খেয়েছে এটা। ও পরে আমাকে এখন বলছে, মা আমি ট্রানজিটে যখন ছিলাম একটা লোক আমার মুখ দেখে বুঝতে পারছে, ও পাশের সিটে একটা কমলার একটা আপেল রেখে গেছে, আমি সেটে খাইছি। অথচ ও ফ্রুট একদম পছন্দ করে না, একদম পছন্দ করে না, কিন্তু বউ গ্রাসে আমি খাইছি মা ট্রানজিটে। আমার কাছে একটা পয়সাও ছিল, আমি ওকে যাওয়ার সময়ও কখনো টাকা দিয়ে দিইনি রাগে। ওর হাতে আমি যাওয়ার সময় আমি কোনো টাকা দিয়ে দিইনি। আমিও রাস্তার ভিক্ষা দেয় যেভাবে আমরা মানুষকে, সেইভাবে তার মানে গেছে যে দুটো পয়সায় খা। ও মাই গড। আমার ছেলে আমার শ্বশুর বাড়িরও বড় নাতি নাতি, আমার মার বাড়িরও বড় নাতি। ও যে কোনো একটা জিনিস করলে সবাই ওটা নিয়েই অ্যানালাইসিস করতো, ও এইটা করছে, ও এইটা করছে, ও এইটা করছে। আমার অনেক না থাকলেও ও সেই রাজকুমারের মতো বড় হয়েছে আমার ছেলে। সে অর্জব করতে করতে হাতে কড়া পড়ে গেছে তার, এর এই মিটাইতে এই মেয়ের। শুধু তাই না, এখন সে বলতেছে তোর মার নামে নারী নির্যাতনের কেস তো দিবই, তুই যদি এখন হয় দেশে এসে রিক্সা চালাবি, আর নাইলে প্রতি মাসে 30,000 করে টাকা পাঠাবি। আর আমি বলছি যে ওর বাবাকে আমি বলছি যে আমার কাছে থাকবে না কেন, কি স্বামী ছাড়া থাকবে কেন, আমার মেয়ের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমি তখন একটা কথা বলছিলাম, এটা আমার কাছেও বলেনি, আরেকজনের কাছে বলছে, সেও একজন মানে রিপোর্টার, তার সামনে বলছে। আমি তাদের নিয়ে সালিশিতে বসছিলাম আর কি, আসবে না কেন আমার কাছে, আমি কি দোষ করছি আর কি, বাচ্চা তো স্বামী স্ত্রীর এই ইন্টারপাস নিয়ে। তা সেই রিপোর্টারের সামনে বলছিল যে আমার মেয়ের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, ও বাড়িতে যাবে না। তা আমি আবার সেই রিপোর্টারের কাছে বলছিলাম যে তাহলে কি ওই বাড়িতে স্বামী আছে, জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে? ওই বাড়িতেও তো স্বামী নেই। আমার বাসায় বুঝলাম স্বামী নেই, জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, ওই বাড়িতেও তো নেই, কে বাড়িতে বাবা মা আছে। তা আমার ছেলেটা তো বাবা মা ছাড়াও রয়েছে, তোমার তো তাও বাবা মা আছে তাই না, আমার ছেলেটা তো বাবা মা ছাড়াই। আমি সেটাও বলছিলাম যে আপনার মেয়েটা তো তাও আপনাদের পাচ্ছে, আমার ছেলেটা তো একটু সিকিউর ছিল যে আমার কাছে আছে, আমার সাথে দেখতে পারতো। এখন আপনার মেয়ে তো সব কিছুর থেকে ব্লক মেরে দিচ্ছে আমার ছেলেরে। সে তো এখনো তার স্ত্রী তাই না, সে ব্লক দিবে কেন, ব্লক দিবে কেন? যে ছবিটা আমার কাছে আসছে অন্যের মারফত, ওই খোলামেলা ছবিটা, সেখানে ছবির নিচে লেখাও আছে, সে বলছে যে ভাইয়াকে এটা পাঠাই, যেহেতু এখনো ওয়াইফ, সে ইমোজি দিছে রাগের, দিয়ে লেখছে নো, মানে সবাইকে দেখবে কিন্তু স্বামী দেখতে পারবে না। আপন ছেলের বউ, আপনি একটা টিচার মানুষ, আর বউটা সবাইরে তার নিজের ওপেন ছবি দেখায় বেড়াচ্ছে। কই আছি, হায় রে দুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশি কিছু আশা করা ভুল। আজকের পর্বটা একটু ডিফারেন্ট। আজকের পর্বটা সাধারণত আমি কোনো একটা ক্লাসিফিকেশনস বা কোনো একটা শ্রেণীকে বলি দেখতে, আজকের পর্বটা দেখতে বলবো যারা মা বাবা বা যারা কোনো সন্তানের দায়িত্বে আছেন। কারণ গল্পের ভেতরটা না ঢুকলে আপনি বুঝবেন না। আপা কোনো ইন্ট্রো না, একদম শুরু থেকে বলেন তো। আপনার কথাটা শুনে আমার নিজের ইনফ্যাক্ট ভয় লাগছে যে আমি কোনো ভুল করছি কিনা। হ্যাঁ হ্যাঁ, আমারই যখন মনে হচ্ছে যে আমি ভুল করেছি একজন অ্যাজ এ টিচার হিসাবে, এইভাবে মানুষ আমার ছেলে মেয়েকে বড় করে,
আগে আমার কাছে এটা খুব ক্রেডিট মনে হতো, প্রাউড ফিল করতাম, বাট এখন মনে হয় আমি লুজার। বিকজ একটা বাচ্চাকে যখন, একটা সন্তানকে যখন আপনার পারিপার্শ্বিক সব কিছুর আপনি না শেখাতে পারবেন, প্র্যাকটিক্যালটা না ফেস করতে শেখাতে পারবেন, সেক্ষেত্রে সব ক্ষেত্রেই বাবা মামার মানে ইন্টারফেয়ারটা আসলে কাজে লাগে না। মানে আমরা যেভাবে সন্তান মানুষ করি যে মুরগির ডানার নিচে অনেকগুলো বাচ্চা কাছে হ্যাঁ, বড় হ্যাঁ, হচ্ছে, right. কোনো কিছু ধরবে না, রোদ না বৃষ্টি না, কোনো Right. আঘাত বিপদ কিচ্ছু লাগবে না, আমার বা বাচ্চা আমি কিছু সেভ বললে করব, আমরা এগিয়ে যাই, আমরা এগিয়ে যাব। হ্যাঁ, সো আমার জিনিসটাও তেমন হয়েছে, আমার দুইটা সন্তানের ক্ষেত্রেই তেমন হয়েছে। আমার ছোট সন্তান, আমার মেয়ে, এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের সুন্দরী বলতে যেটা বোঝায় আর কি, খুব সুন্দরী ছিল। সো দ্যাটস ওয়াই অনেক প্রস্তাব আসার পরিপ্রেক্ষিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই খুব ডিমান্ডফুলি আর কি ওর বিয়ে হয়ে যায়। খুব ডিমান্ডফুলি মানে কি? ডিমান্ডফুলি বলতে ওরা আমাদের সময়ও দেয় না, নিবেই মেয়ে, খুব ভালো লাগছে, নিতেই হবে, আমাদের টাকা পয়সার অসুবিধা হলে তারা দিয়ে দিবে, বাবা, পরে না হয় শোধ দিয়ে দিবেন। ইভেন এমন হয়েছিল যে আমরা ওদের প্রেশারে ভুলেই গিয়েছিলাম যে যেদিন ওর বিয়ে হয় সেদিন হলো ওর দাদুর মৃত্যুবার্ষিকী ছিল। এত মানে পাজেল করে দেয় তারা। পরবর্তীতে আমার মেয়ে মিড টার্ম পরীক্ষা দিয়ে এসে হলুদে বসছে, আর সেকেন্ড টাইম ও বিয়ের সময় মনে হয় ওর একটা পরীক্ষা ছিল। সো যাই হোক, প্রথম দিকে শুরুতে ভালোই যাচ্ছিল, পরে তাদের ডিমান্ড শুরু হলো। ডিমান্ড শুরু হলো মানে? ডিমান্ড শুরু হলো অ্যাজ এ ডল, সোনা দিয়ে মোড়া আনছে, অ্যাজ এ ডল, যা করতে বলবো চাবি দিয়ে তাই করবা, পুতুল পুতুল। আর আমার মেয়েটাও ওই যে বাস্তবিকতা জানে না, রুটকে ভুলে, যে আমার সাথেও তার বাধ্য যে রুটকে ভোলা চলবে না, তুমি সব কিছু পারবা না। এক পর্যায়ে যে ওকে আমি মাদার তেরেসা ডাকতাম, যে তুমি কেন সব মেনে নিচ্ছ? ইজ ইট পসিবল যে তুমি সারা রাত অ্যাসাইনমেন্ট করবা, সকালে উঠে তাহাজ্জুদ পড়বা, আবার ফজর পড়বা, ফজরের নামাজ পড়বা, তারপর আবার তাদের সব আয়ুর্বেদিক জিনিস রেডি করে দিবা। মানে আয়ুর্বেদিক জিনিস বলতে কালিজিরা, তারপরে রসুন, মধু, ডিম পোস একটা, ডিম ভাজি একটা, মানে মানে নানান পদের খাবার, নানান মানুষের নাস্তা, জন্য। নাস্তা, হ্যাঁ। ও, নাস্তা রেডি করতে হবে। 3 জন মানুষের জন্য 6 না, মনে হয় 10 পদের নাস্তা রেডি করতে হবে সকালবেলা। আর বুয়া? বুয়া উনি মানে ওনার, আমার মেয়ের এক্স মাদার ইন ল রেখেছিল, বাট উনি বলতো, আমার সাথেই বলতো, বুয়া রাখছি জাস্ট, আমি 3টা বুয়াও রাখতে পারি, বাট ওর বাইরে যে করে খেতে হবে। সো দ্যাটস ওয়াই আমি শিখাচ্ছি। আমার যে মেয়ে জীবনে মানে আমি রান্নাঘরে বুয়া মুরগি কুটলে সে দরজা আটকায় দিয়ে অন্য ঘরে থাকতো, গন্ধ। যে মুরগি খেতে পারবে না। এত আদরে? হ্যাঁ, আদর ঠিক না, মানে ওরা লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকছে। এক পর্যায়ে আমি যেমন সংসার করতে এসে শিখছি, মেয়েরা পানির মতো, তারা শিখে যাবেই। তা সে আটকায় চলে যেত, আমার দরজা আটকায় দিতে হতো, তারপর ফ্রেশনার মারতে হতো, তাকে মুরগির বাজারে পাঠায় দেওয়া হতো, 6-7টা মুরগি কাটতে বলা হতো। হয়রাজ তাদের, আমার মেয়ের এক্সদের ধানমন্ডিতেই মনে হয় 5টা বাড়ি, বুয়া রাখছিল হলো 2টা বুয়া 14,000 টাকা দিয়ে। যাই হোক, এইগুলো যখন পেরে উঠতেছিল না, বিভিন্ন সময় আবার আমার বাসা আসাতেও বাধা ছিল, বিকজ আই এম নট সো রিলিজিয়াস। তাদের ধারণা ছিল মার কাছে গেলে হয়তো মা ওইখানে পর্দা করবে না বা ব্লা। মেয়ে আসতো না, ফেয়ার থাকার চেষ্টা করতো ছেলের মানে স্বামীর কাছে, তাদের কাছে। বাট শেষ পর্যায়ে যে ছেলে আসলো দেশে ছুটিতে, ছেলে দেশে আসার পরে, মানে এই পুরো ঘটনা বলতে ছেলে দেশে নেই? নো, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যামাজনের। ওয়েট, তাহলে ছেলে যদি দেশে নেই, তাহলে মেয়ে ওই বাড়িতেই, মানে আপনার কাছে আসতে অসুবিধাটা কি? আমার কাছে থাকতেও দেয়নি, ওই বাড়িতেই থাকবে। মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতেই থাকবে। 2-3 মাসের ভিতরে আসতো না। আমার বাসা উত্তরা, তাদের বাসা ধানমন্ডি, 2-3 মাসের ভিতরে আসতো না। আপনি এসে দেখে যান। কি মেয়ের ভার্সিটি ছিল হলো বসুন্ধরায়, সেইখান থেকে ওদিকে যাইতে মেয়ের 10টা-11টা বেজে যেত। ওনারা নিজেরাও গাড়ি ইউজ করতো না, গাড়ি 24ই বলবো আওয়ার্স তার জন্যই থাকতো, কারণ ড্রাইভারকে রাখা হয়েছিল হলো অ্যাজ এ গার্ড। ও, সন্দেহ মানে করতে জন্য। নজরদারিতে। রাইট, আরে যে এই বাসায় আসে কিনা, বোরখা খোলে কিনা, কোনো ছেলের সাথে মেশে কিনা,
ও মাই গড। আবার মাকে নজরদারিতে রাখা হয়েছিল, ও সাজুগুজু করে যায় কিনা, লিপস্টিক দেয় কিনা। মানে কি আপনাকে না, আমার মেয়েকে। লিপস্টিক দিলে অসুবিধাটা কই? না, দিতে পারবে না। আমার মেয়ের সিজিপি ছিল 3.75। ওর যখন ইন্টার করবে, মানে ইন্টার্নশিপ করবে, ওর ফ্যাকাল্টি ওকে অফার দেয় যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে Join করো। তুমি ইয়ে করো। সেটাতেও সে বাচ্চাদে। কেন? না, বাচ্চাদে পরে বুঝতে পারছি যে বাচ্চাদে এই কারণে, কিন্তু সে তখন শো করে যে না তুমি অ্যামাজনে এসে ইন্টার্ন করবা, অথচ তখনও পেপারস রেডি হয়নি মানে পেয়ারের। ওর খুব ইচ্ছা ছিল যে ফ্যাকাল্টির আন্ডারে কাজ করবে, স্বাভাবিক। সেটাও সন্দেহর বাতিকেই করতে দেয়নি। ওকে লাস্টে হলো, সব কিছু ঠিকঠাক হলো। এর ভিতর আমি একটু ইন্টারফেয়ার করেছিলাম। ছেলে ফার্স্ট দেশে আসার পরে 3 ঘন্টা বসায় রেখে মা ছেলেতে মাতে নালিশ করা শুরু করলো আর কি কি করেনি সে। হুজুর রেখে দেওয়া হয়েছিল কোরআন শরীফ পড়ার জন্য, ড্রাইভিংয়ের জন্য। ড্রাইভিংয়ে আবার যেতে হলো দেওরের সাথে, অথচ তারা রিলিজিয়াস। দেওরকে সময় দিতে হতো, দেওরকে স্টাডি করতে হতো, মানে এবং স্টাডি করতে হবে মানে দেওর একটু অথেস্টিক ছিল। এদিকে আবার অনেক টাকা আছে জন্য আবার ডাক্তারিও পড়তেছিল, দেওরকে খাওয়াও দিতে হয়েছে। অথচ আমার জানা মতে, আমি অত রিলিজিয়াস না, আমার জানা মতে দেওর কিন্তু সবচেয়ে বড়, দ্বিতীয় বর, সবচেয়ে বড় পর্দা কিন্তু দেওর। সেটা নিয়েও বিভিন্ন নালিশ ছেলের কাছে যায়, মানে আমার মেয়ের হাজবেন্ডের কাছে যায়। এক পর্যায়ে আমি ইন্টারফেয়ার করি। ওকে সেদিন ওর পরীক্ষা ছিল, ও সকাল 7টার সময় এসে, আমি তখন আমার স্কুলে, আমাকে ফোন দিয়ে মানে বলতেছে আপনি মা, টিচার রাইট, ছিলেন না করেন এখনো? না আমি স্বেচ্ছায় রিটায়ার্ড নিয়েছি। ওকে, জি। সো সো আমি বললাম এত সকালে তুমি এখানে কেন? তোমার হাজবেন্ড আসছে, তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো পরীক্ষা 11টায়। হুম না আমি, ও আবার জানে আমি একটু অ্যারোগেন্ট, হুম একটু না আমি ভালোই অ্যারোগেন্ট। হুম আর আমার ছেলে মেয়ের ক্ষেত্রে, আমার ছেলে মেয়ে স্বামীর ক্ষেত্রে তো আরো আমি আমার অ্যারোগেন্সিটা করি। হুম সো আমার কাছ থেকে লুকাচ্ছে যে না আমি আসলে স্টাডি করার জন্য লাইব্রেরিতে আগে আগে আসছি। হুম সো দেন আমি তখন আমার খটকা লাগলো, প্রেশার ক্রিয়েট করে সব কিছু শুনলাম, এবং আমি ওদের ডোমিনেটিংয়ের জিনিসটা ভাবলাম যে টাকা। সো আমি টাকা রিটার্ন দিতে চাইলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবো। এতে তাদের ডোমিনেটিং পাওয়ার আরও বাড়ায় দিল, ডোমিনেটিং করাটা আরও বাড়ায় দিল। যাই হোক, এক পর্যায়ে আমার সাথে না দেখা করেই তারা বিদেশ নিয়ে গেল। বিদেশ নিয়ে যাওয়ার পরে ওখানে তখন অ্যাসল করলো আবার। ওয়েট, মানে আপনার সাথে দেখা না করে মেয়ে বিদেশ নিয়ে গেল? হ্যাঁ, আমার সাথে না বসে, না পাগল কথা- নাকি? হ্যাঁ, জাস্ট এয়ারপোর্টে আমাকে কল করা হয়েছে, আমরা যাচ্ছি, দ্যাটস ইট। অথচ আমি থাকি উত্তরায়। কোন দেশে বাস করি? তারপর ওখানে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ে আবার অসুস্থ হয়ে যায় একটু, ফিমেল ডিজিজে, ডাক্তারও দেখানো হয় না, তাকে একটা সিমও কিনে দেওয়া হয় না। সে যখন বাসায় থাকতো তখন একটু কথা বলতে পারতো আমার সাথে মেসেঞ্জারে। একদিন হাত কেটে ফেলে ও বলে কি, ওর বাবার সাথে কথা হয় যে সে কাটারে হাত কেটে ফেলছে। ওর বাবা বলে কি আমি আসার সময় তোমার জন্য একটা কাটার নিয়ে আসবো। তখন ওই ছেলে শুনতে পেয়ে বলে কি, কেউই আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করবে না, এখানে তারাও আসবে না, তুমিও তাদের সাথে যোগাযোগ করবে না। সো এক পর্যায়ে একদিন তাহাজ্জুদ পড়া নিয়ে, তাহাজ্জুদ পড়তে দেরি হয়ে গেছে, সো তাহাজ্জুদ পড়া নিয়ে ওকে জুতা ফিকে মারে যায় নামাজে। দেন ও যখন বলে যে নামাজের অবস্থায় কেন মারলেন, এই কেনর উত্তরে তখন মারধর করে। এবং 7 দিন পরে আমি জানতে পারি যে সে, তাকে অ্যাসল্ট করা হয়েছে আর কি, মারা হয়েছে। আমি আবারও পুশ করার পরে সে বাইরে একটা ক্যাফেতে যে আমার সাথে যখন ভিডিও কলে কথা বলে, আমি আমার মেয়েকে দেখে কিছু সময় কান্না করছি। তারপর আমি কথায় গেছি। কেমন ছিল ওর ফেস? এক সাইড পুরা নীল, চোখ ফোলা। আরো 7 দিন আগের কথা, তখন তাইলে কেমন ছিল? আমি বললাম যে মা তুমি কি করতে চাও, অনলাইনে কল করবা? না মা, আমি ওনার সাথে ঘরই করব, আমি প্রুফ করব যে হ্যাঁ আমি পারি, আমি পারবো। সো ওকে মা, তাহলে তুমি ওরা যে মারছে সেটা তুমি ওরা জানি না জানে যে আমি জানি, তাহলে কিন্তু সাহস আরও বেড়ে যাবে, সাহস আরও বেড়ে যাবে, তোমারে আনলিমিটেড ইয়ে করবে। তুমি এটা করো, তুমি তোমার চাচার বাসায় চলে যাও। নয়। তারপর ওরা বুঝতে পেরে আমার মেয়ের ফোন আটকায় রাখলো।
ফোন আটকায় রাখাতে যখন আমি কন্ট্যাক্ট করতে পারতেছি না, ফোন আটকায় রাখার কারণও আছে। আমি বলছি কি, ও তখন আমার মেয়ে টিকিট কেটে ফেললো, ওরা দেশে এনে তালাক দিবে, ওইখানে তালাক দিলে অনেক সিস্টেম আছে, সো দ্যাটস ওয়াই দেশে এনে তালাক দিক, তোমার এনিহাও তোমার দেশে যাইতেই হবে। আর আমার মেয়ে কোনোভাবেই দেশে আসবে না, সে তার স্বামীর সাথেই স্টে করবে। 3 ঘন্টা তার পা ধরে বসা ছিল আমার, তার হাজব্যান্ডের, যে আমাকে দেশে আমার মানে ওর বাবা মার সাথে জানি না পাঠায়, ওর এক্স মাদার ইনলর সাথে। তারপরেও সে রাজি হয় না। দেন আমি তখন বলি কি, তুমি কোনোভাবেই এসো না, ওরা চলে আসলে হয়তো বা ও তোমার কমতিটা বুঝবে, তুমি তোমার চাচার বাসায় চলে যাও, টরন্টোতে টিকিট কেটে দেওয়া হচ্ছে অনলাইনে, তুমি তোমাদের চাচার বাসায় স্টে করো, ওনারা চলে আসলে চলে আসুক। এদিকে আমার ছেলে আবার খুব, ও থাকে বাইরে অ্যাব্রোডে, আমার ছেলে আবার খুব ভালোবাসে বোনটাকে, 6 বছরের ছোট। সে অস্থির হয়ে গেল যে কেন আনতেছো না, কিসের জন্য স্টে করতেছে, আমার বোনের যদি কিছু হয়, সে যদি সুসাইড অ্যাটেম্প নেয়, তোমরা দায়ী থাকবা, টিকিট রাখ, তোমাদের টাকার কি এত মায়া? আমি বললাম, মা টাকার তো কোনো মায়া এখানে কোনো ব্যাপার না, সংসার করা দিয়ে ব্যাপার, মানুষের আসল ঠিকানা তার, তোমার বোন সংসার করবে, নাহলে তো আমি ব্যবস্থা নিতেই পারি। যখন ওরা টের পেলো যে টিকিট কাটবে, কথা হলো, তখন ওরা ফোনটা আটকায় দিল, কারণ ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, ফোনের অ্যাড্রেসটা দিতে হবে বাসার। ফোন আটকায় দিলে আমি ডিরেক্ট কল দিলাম ছেলের ইসে, বললো দিব না অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস দিব না। ওকেও দিল না ফোন, ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখতো ওর শাশুড়ি, মাথা ব্যথার কথা বলে। ওর শাশুড়ি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখতো, এখন ঘুমাচ্ছে, দেওয়া যাবে না, হ্যান না তেন না। দেন এক পর্যায়ে যে আমি আর নিতে পারিনি, দেন আমি ভ্যানকুভার পুলিশকে কল করে 25 মিনিটসে, অ্যাড্রেস আমি জানতাম না, কিন্তু টেলিফোন নাম্বার উইথ ওর ডেসক্রিপশন দিয়ে ওরা 25 মিনিটস ওইখানে যায়। ভ্যানকুভার ভিপিডি যেটা বলে, ভ্যানকুভার পুলিশ, ওরা তখনই প্ল্যান করে ফেলছে যে মেয়ে রাখবে না, সেই জন্যই ব্লেম দেয় আমাকে। বাট আমার কথা ছিল যে ভুল ট্রেনে উঠে তোমার নেক্সট স্টেশনে নেমে যাই বেটার, যত তাড়াতাড়ি সম্ভব নেমে যাই বেটার। আমার মেয়েকে এটা আমি বুঝাতে পারতেছিলাম না। তো ভ্যানকুভার পুলিশ যাওয়ার পর আমার মেয়ে ছেলেকে আবার বাঁচায়, কিন্তু পুলিশ রেকর্ড তো একটা ছেলের হয়েই যায়, ও দেশে তো পুলিশ রেকর্ড হবেই। দিয়ে তারা ভরকায় যায়, মেয়ের পা হাত পা ধরে, মেয়ে ছোট জন্য তাকে অনেক বুঝায়, তাকে দিয়ে একটা এফিডেভিট লেখায় যে আমি এদেরই টাকায় পড়ালেখা করছি, আমার হাজব্যান্ড অনেক ভালো, হ্যান ত্যান ব্লা ব্লা, আমার একটা অশান্তি হয়েছিল জন্য এরকম, জাস্ট পুলিশ আসছিল, এখানে আমি সিনেই নেই। সো ওকে ফাইন, আমি সিনে না থাকলাম, যদি মাফ চাই ওকে না। এখন ছেলেও দেশে আসতেছে মেয়ের আস্থাভাজন হওয়ার জন্য, আলটিমেটলি তা না, মানে দেশে এসে তালাকটা দিবে। এবং এক পর্যায়ে আমার হাজব্যান্ডের সাথেও কথা হয়, কথা হলে তাকেও বোঝানো হয় যে আমি এই জিনিস রাখবো না। তখন আমি ভ্যানকুভার পুলিশ পাঠাইনি, ও সরি, তারপরে আমি ভ্যানকুভার পুলিশ পাঠাইছি। আমার হাজব্যান্ডকে বলে আমি এটা রাখবো না, আমার হাজব্যান্ড বোঝানোর চেষ্টা করে, কারণ সে যথেষ্ট কুল মানুষ, ভদ্র মানুষ, ভদ্রভাবেই বলে, বাবা এটা তো কোনো জামা কাপড় না যে তোমার ভালো লাগলো না তুমি রাখলা না, তুমি আমার সাথে কথা বলো, অ্যাজ এ ফাদার হিসাবে না হোক, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বা বয়োজ্যেষ্ঠ হিসাবে, আমি কোনোভাবে হেল্প করতে পারি। হ্যাঁ, আমি যদি দেখি এখানে আমার মেয়ের দোষ, আমি না হয় সেটা করার চেষ্টা করব, সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, যাই হোক না, আমি সে কথাও বলবো না। তারপরে দেশে এনে এয়ারপোর্টের থেকে পাসপোর্ট সবারটাই দিয়ে দেয়, সাথে বলে এটাও প্রি প্ল্যান। এখানে আমি নাম বলবো না, এখানে একজন বড় আমলা প্রোটোকলও পাঠানো হয়েছিল যাতে আমি নারী নির্যাতনের কেস দিয়ে পুলিশ দিয়ে ধরাতে না পারি ছেলেকে। যেহেতু আমি কানাডায় পুলিশ পাঠাইছি, আমি এয়ারপোর্টেও পাঠাতে পারি, বাট আমি এয়ারপোর্টে উপস্থিত ছিলাম, আমার হাজব্যান্ড যায়নি, সকাল 5টার সময়। আমি বুঝিনি সিভিলিয়ার কি ছিল, লোক ছিল। আমার মেয়ে আমাকে বললো কি, মা ওনারা আমাকে বলতেছে যে আমি কি তোমার সাথে তোমার বাসায় যাব, তুমি কি গাড়ি আনছো নাকি ওনাদের সাথে যাব, আপনি আপনি করে অ্যাড্রেস করতো। আমি বলতে, আমি কি জিজ্ঞেস করব মাকে, মানে ওর শাশুড়িকে, আমি কি নো ওয়ে, এখন থেকে তুমি যা করবা, তুমি ডিসিশন নেবা, তুমি করবা, রাইট, ইট ইজ, কাউকে জিজ্ঞেস করবা না। তোমার যদি ইচ্ছে করে আমার বাসায় যাইতো, তুমি আমার বাসায় যাবা, তোমার যদি ইচ্ছে করে ওই, আমি একটু জোরেই শাউট করেই বলছি, তোমার যদি ইচ্ছে করে তাহলে ওই বাসায় যাবা। আমি তখন এই কথাটাও বলছি, শোনো, যেটা তোমার না সেটা যদি তোমার নাকের নিচেও থাকে সেটা তোমার থাকবে না, তাই বলে তোমার এইভাবে করতে হবে না, এইভাবে তোমার সমঝোতা বা স্যাক্রিফাইস করতে হবে না। আর যেটা তোমার সেটা তো পাহাড়ের চূড়ায় থাকলেও তোমার থাকবে। অতএব ঝাঁকি দিয়ে তুমি চলো, ঝাড়া দিয়ে তুমি চলো, যেটা উচিত সেইভাবে তুমি চলো।
তো মেয়ে আমার এইসব কথাবার্তায় মানতো, কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারতো না। সো বললো আমার জামা কাপড় তো আছে ওইখানে, ওরাও চাচ্ছিল মেয়ে আমার সাথেই জানিয়ে আসে। বাট আমি বললাম যে আমি তো অফিসের গাড়ি নিয়ে আসছি, আমার ছেড়েও দিতে হবে, তুমি চিন্তা করো তুমি কি করবা। বললো কি মা আমার জামা কাপড় আর ওনার জামা কাপড় তো একসাথে, আমি বাসায় যে আমার একে তাহলে পরে গাড়ি অফিসের গাড়ি পাঠিয়ে দিও। আর ওনারা খুব তাড়া করতেছিল, চলো 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 চলো, যাতে আমি ওকে নিয়ে যাই। তা চলে গেল। ইন দি মিন টাইমে আমাকে 11টার দিকে ফোন দিল। আমি বলছিলাম যে যদি ওনারা গাড়ি দিয়ে পাঠায় তো ভালো, তুমি আসতে চাইলে, আর নাহলে তুমি বলো আমি আবার গাড়ি পাঠিয়ে দিব ধানমন্ডিতে। তা বললো যে মা উনি বলছে হ্যাঁ যাও। কেন বলছে, কি কথা বলে উনি বলছে তোমাকে যাওয়ার কথা? বলছে কোয়ারেন্টাইনের কথা। হাজবেন্ড ওয়াইফ একসাথে কোয়ারেন্টাইন করা যায় না নাকি? তো বলছে কোয়ারেন্টাইনের কথা। তা আমার তখনও আর একটা খটকা লাগছে। তা আমি বলছি কি ওকে ফাইন, তুমি আসো, ড্রাইভারকে বলো উপরে যে সব ড্রাইভারকে নিয়ে আসতে বলো। আমার ইয়ে ছিল যে সিসি ক্যামেরায় জানি ওই জিনিসগুলো থাকে, আর তুমি পাসপোর্টটা নিয়ে আসবা। তা আমি বললাম কি মা আমি কিভাবে বলবো, আমার শ্বশুর তো ঘুমাচ্ছে, তার কাছে পাসপোর্ট। আমি একবার বলছিলাম আমাকে স্পিকারে দাও ফোন, তুমি বলতে না পারো আমি বলতেছি। তা আমি ওর নাম ধরে না, আমি জোরেই বলছি যে স্বজন তুমি তোমার পাসপোর্ট নিয়ে আসবা, তোমাকে নিয়ে আমি ইন্ডিয়ায় যাব ডাক্তার দেখাতে, আমরা 3 জনই ডাক্তার দেখাবো, যেহেতু কানাডায় ডাক্তার দেখানো হয়নি। তখন আর একবারও ওটা শোনার পরে বলতেছে কি তোমার মাকে বলো, মাও বলে সম্বোধন করেনি, আমি শুনতেছি, তোমার মাকে বলো বাবার কাছে পাসপোর্ট যখন যাবে তখন দেওয়া হবে। আর আমার মেয়ের পাসপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেট, পেয়ারের কাগজ, এভরিথিং একটা ফাইলের ভিতর ছিল। এডুকেশনাল সার্টিফিকেটগুলো আটকে রাখছিল। সো এটা নিয়ে আমি পুরো 9 মাস যুদ্ধ করি বড় বড় আমলাদের সাথে, মিনিস্টারদের সাথে, দিয়ে আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি গেনার হই। ট্রাভেল ডকুমেন্টস এনে 3rd পাসপোর্ট করে আমার মেয়েকে আমি বাইরে পাঠাই। 3rd পাসপোর্ট। আমার মেয়ে যে পাসপোর্টে বিদেশ গেছে, কানাডায় গেছে, সেই পাসপোর্টের ভ্যালু হলো 60,000 টাকা। সো পাঠানোর 3 মাস পর আমরা চুপচাপই ছিলাম। তারা যখন টের পাইলো যে মেয়ে বিদেশ চলে গেছে, তখন এসে আমার কাছে হুমড়ি খেয়ে পড়লো। এর ভিতরে ওনরা আমার নামে সিআর মামলা করে, প্রথমে সিআইডিতে দেয় যে আমি জিডি না করে, এই যে জিডি না করে এইটার সাথে রিলেটেড আবার আমার ছেলের বউ, জিডিটা আমার ছেলের বউ গায়েব করে দিছিল। মেয়ে থেকে ছেলের বউ কেমনে আসলো? ছেলের বউকে আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করছিল। তো ছেলের বউকে আমার মেয়ে উঠাই দিয়ে গেছিল আমার বাসায়, কানাডায় যখন প্রথম যায়। আচ্ছা, সেই বিয়েরও কাহিনী আছে। আর একটা, আগে জানতাম যে মেয়েদের তুলে নিয়ে বিয়ে করে, আর আমার ছেলের বউ, ছেলের বউয়ের ফ্যামিলি আমার ছেলেকে বিদেশ থেকে এনে তুলে নিয়ে যে বিয়ে করছে একজন স্টুডেন্টকে। তারা টিকিট কাটায় এনে এয়ারপোর্ট থেকে সুসাইড করবে এই কথা বলে, আমি ইয়েটা পাঠিয়েছিলাম রিফাতকে, সুসাইড করবে, মার কাছে এখন যাওয়া চলবে না, এই কথা বলে ওখান থেকে তুলে নিয়ে যে বিয়ে করে, তারপর বলছে এখন বাসায় যাও। যাই হোক, দেন আমি আমার মেয়েকে বিদেশ পাঠিয়ে দিলাম। মেয়ের চ্যাপ্টার এখন ক্লোজ, ছেলের বউ থাকে। আমি মেয়ের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, ওরা তো ছেলে, ও এখানে কাহিনী আছে, কোয়ারেন্টাইনের কথা বলে যখন পাঠাই দেয়, মেয়ে আসে, মেয়ে পাসপোর্ট নিয়ে আসে না। দেন 9 মাস যুদ্ধ করতে হয় হলো আমার পাসপোর্ট নিয়ে, উইথ ডিভোর্স দিয়ে ছেলে চলে যায় এটা নিয়ে, মানে নারী নির্যাতনের কেস দিতে পারি আমি। বাট আমার মেয়ে ওই যে ভালোরও কিন্তু বলবো না শুধুই মাইনাস এখনকার দুনিয়ায়, প্লাস পয়েন্টও আছে, কারণ সবচেয়ে পাওয়ারফুল কিন্তু উপরওয়ালা আল্লাহ পাক। হ্যাঁ, তার কারণেই আমি গেনার হতে পারছি, ওভারকাম করতে পারছি। কারণ এনি হায়ার, আমিও কেস করেছিলাম, বাট এনি হায়ার একটা কলমও, উকিলদের পরামর্শ, আমার একটা বিগ পার্সন আছে, জাজ বিচারপতি ছিলেন, সে সম্পর্কে আমার মেয়ের নানা হয়, সেও মুখ খারাপ করে বলছিল এই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই নারী নির্যাতনের কেস দে। ও বলছিল না আমি দিব না, তো দিবই না, যেহেতু আমার মানে সে আমার এই করছে, কথা এর ভিতর যেগুলো হয়েছে বাজে কথাবার্তা, আমি দিব না তার বিরুদ্ধে, নারী নির্যাতন করলেও আমি দিব না। সো দেন ডিভোর্স দিয়ে সে অলরেডি চলে যায়, এবং 7 দিন পরে
আসার 4 দিন পরে ডিভোর্স দিয়েছে। এর ভিতরে আমার মেয়ে একবার গিয়েছিল আমার ছেলের বউ সহ, আমি পাঠিয়ে দিয়েছিলাম পাসপোর্টটা আবার আনার জন্য। তখন আমরা জানি না ডিভোর্স ফাইল হয়েছে সিটি কর্পোরেশন। ওই দিন আনতে গেছে, সেদিনও ছেলে ছিল। ছেলে গিয়েছে হলো 17 তারিখে চলে গেছে। দেন চলে গেল, আমি যুদ্ধ করলাম, পাঠিয়ে দিলাম। এই যে যে আমি এই কার্যকলাপগুলো 9 মাস করেছি, আমার ছেলের বউ এভরিথিং সেগুলো দেখেছে, নিয়েছে। সে নিজেও চেয়েছে যাতে আমার মেয়েকে না পাঠাতে পারি, কারণ তার একটা ক্ষোভ ছিল। কিসে ক্ষোভ ছিল হলো আমি তাকে প্রথম দিকে 1 বছর মেনে নিয়েছিলাম না। স্বাভাবিক, এটা জোর করে মেনে নিয়েছিলাম না। আরো একটা কারণ আছে, সে প্রথম দিকে মেনে নিয়েছিলাম কিন্তু পরে মেনে নিয়েছিলাম না। আমার ছেলের সাথে সব ফিক্স আপ হয়ে গেছে। আমার ছেলে বিদেশ যাওয়ার সময় সে, এখন আমার ছেলের চ্যাপ্টারে আমি চলে আসি, আমার ছেলে বিদেশ যাওয়ার সময় সে আরেকটা ছেলের সাথে অ্যাফেয়ার করে এবং ঘোরে। আমাদের বিয়ে থার সব কথাবার্তা হয়ে গেছে। ইন দি মিন টাইমে সেই ছেলে আবার সেই ছবি ভাইরাল করে দেয়, আমার ছেলে সেটা পায়। আমার ছেলে সেদিন ছিল হলো বাইরে যাওয়ার ইন্টারভিউ স্টুডেন্ট ভিসার, তার আগের দিন আমার স্কুলে যে সে কান্নাকাটি সবার সাথে, সবার সামনে, সবাই জেনে যায়, আমার স্কুলের সবাই। মাথায় কাজ করতেছে, মানে আপনার ছেলেকে জোর করে এনে বিয়ে করলো? না না, এটা আগের কথা। করার পরে যখন ছেলে বাইরে যাওয়ার জন্য আবার টাইম হচ্ছে তখন আবার? না না, এটা আগের কথা, বিয়ের আগের কথা। বিয়ের আগের কাহিনীটা? বিয়ের আগের কাহিনী। আমরা প্রথম দিকে রাজি ছিলাম, জি জি, বাট পরে ওই ছেলের সাথে অ্যাফেয়ার হয় জন্য আমরা বলছি সেম টাইম মেয়েটা দুইটা প্রেম করতে, তার মানে? হ্যাঁ, রাইট। বারে ক্যালিভার, দিস ইজ হার নেচার। এবং ওর দুলোভাইয়ের এটা ব্যবসা। হ্যাঁ, ওর দুলোভাইয়ের সংসারে ও বড় হয়েছে, আমরা এগুলো কিছুই জানতাম না। হ্যাঁ, বিয়ের শুরুটা আমি বলতেছি, স্বজনেরটা শেষ। দেন আমি তারপরে ওর যে ক্ষোভ ছিল এটা আমি বুঝতে পারিনি, বিকজ ওর ক্ষোভটা মেইন ছিল হলো আমার ছেলে আমার সাথে খুব ফ্রি ছিল। জি, এটু যে সবই আমাকে জানাইতো, আর যেটা না জানাইতো, লজ্জা বা অন্যায় করছে বা খারাপ কিছু করছে, সেটা আমি চোখের দিকে তাকায় বের করে আনতে পারতাম। ওর ধারণা ছিল শিবলি এটাও, সরি, আমার ছেলে এটাও বলে দিচ্ছে আর কি, কিন্তু এটা আমার ছেলে বলতো না। আমি পুশ করে বের, ছেলের চোখের দিকে তাকাইলে সব পড়ে ফেলতে পারবে, এটাই নিয়ম। সো ও যে এই খেলাগুলো খেলতেছে আমি একদিন টের পাইছিলাম, কিন্তু আমি আবার সেটাকে ওভারলুক করছি। সো একটা স্ট্যাটাস দিছিল, আমি কেন সাইলেন্স আছি আমি জানি। মানে আমার সংসারে ও এক কাপড়েই চলে আসছিল। আমার মেয়ে ওকে বলছিল চলে যাওয়ার সময় কানাডায়, ফার্স্ট যখন গেল ওকে উঠাই দিয়ে গেছিল। আমার হাজবেন্ড কিছুই জানতো না বিয়ের ব্যাপারে, 1 বছর কিছুই জানতো না, কিন্তু আমার মেয়ে ওর বাবাকে মানে কনভিন্স করে মেয়েকে উঠাই দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি, এই যে ও থাকবে এইখানে। ভালোই যাচ্ছিল করোনার ফার্স্ট সময় এক কাপড়ে থাকা অবস্থায়। এটার ডিটেলস আমি আমার ছেলের জবানবন্দিতে আমি দিয়েছি। দেন ও আবার 7 মাস থেকে আমার কিছু জিনিসপাতি নিয়ে আবার ওই বাসায় চলে যায়। ওই বাসায় চলে যেয়ে ছেলের বউ আর কি, ওই বাসায় চলে যায়। এক কাপড়ে যখন আসছিল তখন আমার বুয়া, আমার কেয়ারটেকার, আমার ড্রাইভার, এরা বিভিন্ন কথা বলতো, এটা না ম্যাডামের পোশাক, ছোট লোকের মুখ তো আর বন্ধ রাখা যায় না। আল্লাহ ভাবি, বুয়া বলতো আল্লাহ ভাবি তোমার কোনো পোশাক নাই, সবই খালাত্তা পরো। তা আমার একটু ইয়ে লাগতো, আমার কলিগরা বলতো আল্লাহ তোমাদের দেখলাম তোমার পোশাক পরা নিশি তুমি। হ্যাঁ, এক পর্যায়ে যখন ছেলেরে বললাম, ছেলে বলল যে ওর সাথে আবার কি কথা হয়েছে আই ডোন্ট নো। এ নিয়ে আবার ওদের ভিতর বাদাবাদি হলে আমি বললাম যে তুমি কয়দিনের জন্য ঘুরে আসো, তারা খোঁজ খবর না নেই, ওরা টোটালি কোনো খোঁজ খবর নেয়নি। তা কয়দিনের জন্য ঘুরে আসতে যে তখন আর একটা জিনিস নিয়ে খুব বাদাবাদি হয়। সেই জিনিসটাও একটা খারাপ জিনিস, মানে একটা অনৈতিক জিনিস, যেটা দিয়ে ওরা আর কি বিয়ে করাইতে বাউন্ড করছে। এটাও আমি এইভাবে বলি আপনাদের যে আগুনের কাছে মোমবাতি গেলে তো গলবি, রাইট? আর সেটা যদি ইন্টেনশনালি করা হয় যে বাসায় কেউ নাই আজকে আসো, এটা দিয়েই বাউন্ড করা হয়েছে। আর সুসাইড দিয়ে, এখন আর আমার বাঁচার পথ নাই, তোমাকে আমি সব দিয়ে দিছি, এই টাইপের কথাবার্তা নাকি ভিডিও স্টুডিওজও ছিল? না না না। ওকে। তারপরে এটা ওদের ফ্যামিলির সবাই জানতো, শুধু ফ্যামিলির সবাই না, ওদের বাড়িওয়ালা জানতো। একটা সিনক্রিয়েটিভ হয়ে গেছিল ওই বাসায়, মেয়ের বোনের বাসায়। ওকে। ওদের পাড়ার সবাই জানতো। মানে ইচ্ছে করে জানানো হয়েছে? না না, ইচ্ছে করেও জানানো হয়নি। তাইলে আমি বুঝতে না, ইচ্ছে করেও জানানো হয়নি, জিনিসটা একটা অন্য পর্যায়ে জানাজানি হয়ে গেছে আর কি। ওই মেয়েটা যেভাবে মারধর করছে মেয়েটাকে,
ওর বাবা জানতো, ওনারা কিন্তু ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমাকেও বলতে পারতো যে জিনিস মাথার উপরে পানি উঠে গেছে, আপনারা বিয়েটা দেন। জি। সেটা না করে তারা আমার ছেলে বিদেশ চলে যাওয়ার পরে ওকে বিভিন্নভাবে, আমার যথেষ্ট এভিডেন্স আছে, বিভিন্নভাবে ওকে পুশ করতে থাকে, মানসিক যন্ত্রণা দিতে। মানসিক যন্ত্রণা দিতে থাকে, চলে আসো, সুসাইড করব, হ্যান করব। তারপরে একটা ছেলের ছবি পাঠায়, একটা ছেলের ছবি পাঠায় আমেরিকার, এই ছেলে, আপনাকে আমি পরে এভিডেন্সটা দেখাবো। এসব আমার কাছে সবই আমার কাছে আবছা আবছা ছিল। এখন আমার ছেলে সব কিছুই আমার কাছে আর কি তুলে ধরছে। তখনও তো কিছু বোঝেনি, ওই যে বোঝেনি বিকজ অফ মি, আমার জন্যই ওরা এইসব জিনিসগুলো, চাইল্ডগুলো বোঝেনি। বিয়ে করার পরে ও ইয়ে করলো, কি জানি বলে, আমার বাসার থেকে আবার চলে গেল, আবার চলে যায়, আবারও একটা ক্যাচাল করলো। ক্যাচাল করার পরে আবারও আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য, আমার ছেলে যেহেতু পেপারস এই মেয়ের জন্যই ক্যান্সেল হয়ে গেছে, কারণ 6 মাস পরে ওকে এনে বিয়ে করছিল মেয়েটা। 6 মাস পরে ওকে বিয়ে হয়ে যাচ্ছে এইসব কথা বলে বিভিন্ন নুট ছবি ছাড়তো। কার? ওরই নুট ছবি আমার ছেলেকে দিত ইনস্টাগ্রামে, যাতে ও দেখতে পায়। আবার হাত কেটে দেখাইতো, সুসাইড করবে, এইসব দেখাইতো। আমার ছেলে ব্লগ দিয়ে দিছিল, অন্যের মারফত দেখাইতো, ওর অন্য মিউচুয়াল ফ্রেন্ডের মারফত আমার ছেলেকে পাঠাইতো এইসব ছবি। হ্যাঁ, পাগল হাত নাকি কাটা মহিলা? ছবি, তারপরে নুট ছবি, যাতে যেভাবে আর কি ওকে ম্যানুপুলেট করা যায়। দেন ওর মিউচুয়াল ফ্রেন্ডগুলো বা ওর ক্লোজ ফ্রেন্ডগুলো আবার আমার সাথে খুব ফ্রি ছিল, খুবই ফ্রি ছিল ওরা আবার আমার কাছে এসে জিনিসগুলো লিক আউট করতো। দেন আমি আমার ছেলের জন্য যখন মেয়ে খোঁজা শুরু করলাম, মেয়ে খোঁজা শুরু করলেই তখন ওরা গেমটা খেললো। টিকিট পাঠাই দিয়ে, একটা ছেলের ছবি পাঠাই দিয়ে, বিয়ে মানে আসো তুমি বিয়ে করো, নাহলে নিশি সুসাইড করবে, এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওর বাবা। তারপরে আমার ছেলে দেশে আসলো, এয়ারপোর্টের থেকে বলল যে শোনো, আমার মা, আমি চাই এমন কোনো জিনিস আছে সে আমারে না দেওয়া হবে না, আমি যদি দেশে আসছি এটা দেখে তোমার সাথে আমার বিয়ে দিবে, আমাকে বাসায় যেতে দাও। আমার ব্যাড লাক, ওই দিন আবার আমি আমার হাজব্যান্ডকেও, আমাকে টিকিটের ছবিও আমার ছেলে পাঠাইছিল, বলছিল, বাট আমি ওকে রিকোয়েস্ট করে বলছিলাম কি, আমি জানতাম না যে নিশিরা পাঠাইছে। ও বলছিল কি, মা তোমাকে দেখতে ইচ্ছা করতেছে, একজনের কাছ থেকে টাকা নিছি, তুমি ওর মাকে টাকা দিয়ে দিও বাংলাদেশে, আমি এসে দেখে চলে যাব, সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার আগে আমার ভ্যাকেশন আছে, আমি এসে দেখে চলে যাব। আমি বাপি কোনোভাবেই এসো না, অনেক টাকা যাচ্ছে, বাবাকে আমি এ কথা বলতেই পারবো না। জিনিসটা ছিল এরকম। আমি যদি আমার হাজব্যান্ডকে জানাতাম, এটাও আমি একটা সবাইকে অ্যাডভাইস দিব যে হাজব্যান্ডকে না জানানোর উচিত না সব জিনিস, কি বিশেষ করে সন্তানদের কথাগুলো হাজব্যান্ডকে জানানো উচিত। আমি যদি এই টিকিটের কথাটা আমার হাজব্যান্ডকে জানাতাম, অন্তত মনে হয় এইভাবে বিয়ের থেকে ঠেকাইতে পারতাম। আমার হাজব্যান্ড ডিপার্চার কখন এটা জানে, হয়তো পিকনিকে না, আমাকে না নিয়ে যে হয়তো এয়ারপোর্টে যাইতো, বা ওইখান থেকে সেটেল ম্যারেজটা করতো, বা আমরা থাকতাম। যাই হোক, পিকনিকের থেকে ফেরত এসে দেখলাম যে আমার ছেলে বাসায় ঢোকার পরে দেখলাম যে আমার ছেলে আর একটা বন্ধু সহ আসছে, আর আমার হাজব্যান্ড ওকে দেখে নিয়ে, যেহেতু ও A to Z কিছুই জানে না, আসবে বলছিল বা কোনো কিছু A to Z কিছুই জানে না, আমার হাজব্যান্ড তখন স্টক করে, মাইল স্টক করে ওকে দেখার পরপরই। আমার ছেলের বন্ধু যেটা সাথে ছিল সে ধরে বসে, যদি উনি পড়ে যেত উনি হয়ে যেত, পঙ্গু থাকতো। যাই হোক, ছেলে ততক্ষণে তো বিয়ে করে চলেই আসছে, ওকে ঘুমের ওষুধ দিয়ে হাসপাতালে নেওয়ার পরে ঘুমের ওষুধ দিয়ে পাশের বাসার ভাবি আসলো। তখন আমার নিজস্ব ট্রান্সপোর্ট ছিল না, আমি অফিসের ট্রান্সপোর্ট ব্যবহার করতাম। তা ওনার ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে গেল, ইঞ্জেকশন দিয়ে ও যখন ঘুমাইছে তখন আবার ওই যে সেই পুষ চোখের দিকে তাকায়। আমি বললাম কি, তুমি কি বিয়ে করে ফেলছো? ওর বাবা তখন ঘুম। এটা হলো বিদেশ যা 6 মাস পরে যখন দেশে এসে বিয়ে করে আর কি, ওরা করায়। তা বললো হ্যাঁ মা। আমার ছেলে সবসময় আমার সাথে ফেয়ার থাকছে, কোনো সময় কোনো কিছু লুকায়নি। তো যখন বলছে হ্যাঁ মা, তখন আমি বললাম কি যে মা ঠিক আছে, তোমার বাবা কিছু জানায় না, কালকে অফিস আছে, চলে যাবে অফিসে, তা কালকে ওকে আনাও, আমি কত টাকা দেনমোহর হয়েছে আমি খাড়ার উপরে দিয়ে দিচ্ছি, এ বিয়ে কিন্তু তোমার বাবা মানবে না। আর তুমি বা কীভাবে করলা যে সেকেন্ড এইটা গেম খেলছে? যাই হোক, মানলো না, মেয়েও মানলো না, ছেলেও মানলো না, না সে ভালোবাসছে, আমি ছাড়ার জন্য বিয়ে করিনি, আমি পাও ধরছি না, ওই জিনিস মানলোই না। তারপরে আমাদের আবার ব্যাংককের যাওয়ার ছিল প্রোগ্রাম, টিকিট কাটা হয়ে গেছিলো। আমি ওর টিকিট আগায় নিয়ে এসে
ওই টিকিটটা আগায় নিয়ে এসে রিটার্ন যে টিকিটটা ওরা কেটে দিছিল ওই টিকিটটা আগায় নিয়ে এসে আমি ওর টিকিট করলাম হলো 7টায়, আমাদের টিকিট ছিল হলো 11টায়। 5 ঘন্টার ডিফারেন্সে আমরা যে যার মতো চলে গেলাম, ও চলে গেল, আমরাও ঘুরে আসলাম। ঘুরে আসার পরে আবার 1 বছর চললো, আমি অনেকভাবে জ্বালাতন করা শুরু করলাম, মেয়েও জ্বালাতন করা শুরু করলো, টাকা দাও, ওইটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আমার ডেঙ্গু হয়েছে, আমার এই দেয় না, আমার ওই নেয়, আমার এই কেনার টাকা নেয়। আর ও তখন পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরি চলে গেল, অড জবে ঢুকে গেল। অড জবে ঢুকে গেল এবং সেকেন্ড সেমিস্টারের টাকাটাও আমার মার গেল। সেকেন্ড সেমিস্টারের টাকাটাও মার গেল, ওর ভিসাও এক্সটেন্ড হলো না, যেহেতু সে স্টুডেন্ট, দেশে আসছিল, আবার সেকেন্ড সেমিস্টার স্টার্ট করেনি, সো ওর ভিসাও ক্যান্সেল হয়ে গেল। 1 বছর আমি অনেক কষ্ট করছি, তারপর আমি আবার 3 সপ্তাহের জন্য গেলাম সুইডেনে। আমি আর ওর বাবা ওর কাছে গেলাম। ওর কাছে যাওয়ার পরে ওখানেও অনেক বুঝালাম না, সে রাখবে, বিকজ সেও ভালোবাসছিল, ওদের মতো গেম খেলেনি। সো দেশে আসার পর ওর যখন কষ্টটা আমি সুইডেনে যেয়ে দেখলাম স্বচক্ষে, আমিও কষ্ট দিছিলাম দেশে থাকতে, তুই হ্যান না তেন না, অনেকভাবে আমি সুসাইড করব, যাই হোক আমি দেশে এসে যখন স্বচক্ষে দেখলাম যে আমার ছেলে এতটা কষ্ট করতেছে, তখন আমি মেনে নেওয়ার করলাম, মেনে নিলাম, নিয়ে আসলাম। নিয়ে এসে আমার ওই যে মেয়ে দিয়ে গেল, সংসার করলো। তারপরে আবার এই 1 বছর থাকার পরে এখন এইবার আমি নিজে দিয়ে আসছি। 1 বছর সে কোনো কিছু করেনি। এইবার সে যাওয়ার সময় আমার সেবা যত্ন অনেক করছে। মেয়ে 1 বছরে কেউ খোঁজখবর কিচ্ছুই নেয়নি। আমি তাকে গহনা বানাই দিছি, যেহেতু দেনমোহরটা ছিল হলো একদম কোনো দেনমোহর দেওয়া হয়নি, কারণ একজন স্টুডেন্ট সে, ওরা টিকিট কাটায় আনাইছে। প্রথমে ধরছিল 25 লাখ টাকা দেনমোহর। তা আমার ছেলের কিছুটা হলো আইডিয়া ছিল হলো আমার মেয়েরে দিয়ে, যে দেনমোহর নাকি নিজস্ব দায়িত্ব হয়, এটা অন্তত শিখছিল, আমি না শিখাইলেও। মেয়ে ওর বোনের বিয়ের সময় তা বলছে আমি 25 লাখ টাকা কোথা থেকে দেবো, তাই 20 লাখ টাকা। 20 লাখ টাকা ও বা আমার দেওয়ার তো ক্ষমতা নাই, আমি তো এখন বাবা মার টাকায় চলি, তোমরা আনছো আমারে। তারপর বলছে কি তাইলে 10 লাখ টাকা, রিক্সাওয়ালারও তো 5 লাখ 10 লাখ টাকা দেনমোহর হয়। ইনসাল্টিং কথা যখন বলছে কি ঠিক আছে, ইটস ওকে। ও দেনমোহর দিয়ে সই করার সময় কান্নাও করছে, তা নিয়েও ওরা হাসাহাসি করছে যে বিয়ের সময় কাঁদে হলো মেয়েরা, আর তুমি কেন কাঁদতেছো। তারপর বিয়ে করার পর ওকে বাসায় পাঠায় দেয়। এটা হলো আগের ঘটনা। যাই হোক, 1 বছর পরে এখন যে সে আমার গহনাপাতি সব কিছু নিয়ে, ওর একটা চাকরিও আমি ঠিক করছিলাম, যে যেহেতু ভিজিট ভিসা এখন ওপেন নাই করোনার কারণে, কোভিডের কারণে ভিজিট ভিসা ওপেন নাই, ওকে নিয়ে যেতে পারতেছি না। ওর ইনভাইটেশন আনা হয়েছে, কিন্তু শুধু ভিজিট ভিসাটা ওপেন হলেই আমি নিয়ে যেতে পারতাম, যেহেতু আমাদের আগে সেনজেন ভিসা লাগানো আছে। সো দ্যাটস ওয়াই আমি চাইছিলাম যে ওকে নিয়ে যাব সাথে। সেকেন্ড ইনভাইটেশনও আমার আসছে। আমাদের জন্য ইনভাইটেশন আসার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের একবার সেনজেন ভিসা লেগে গেছে। আমার হাজবেন্ড যাই হলো বিজনেস ভিসায়, আমি যাই হলো ওর স্পাউস হিসাবে। আমাদের ভিজিট ভিসার জন্য ওয়েট করতে হতো না, আমরা শুধু ওয়েট করতেছিলাম মেয়েটার জন্য, যে আমাদের সাথে দাঁড়ালে ওর ভিসাটা লাগবে, আমি ছেলের কাছে দিয়ে আসতে পারবো। কিন্তু এতটুকু সময়ও তার তর্স হইল না। আমি একটা চাকরি দিয়ে তাকে বললাম যে চাকরিতে ঢুকলে আর ভিজিট ভিসা এখন ওপেন হচ্ছে না, যাও, তারা খোঁজ না নিলেও তুমি যে ঘুরে আসো। আর তারা আমার সাথে যোগাযোগ করেনি জন্য আমি নিজে যেয়ে মাঘাটে দিয়ে আসি, তখনও পদ্মা সেতু হয়নি, ওপেন হয়নি। আর তার কয়েকদিন আগে তাদের ম্যারেজ ডে ছিল, আমি তার বার্থডে সেলিব্রেশন করতাম, তাকে ড্রাইভিং শেখাইছি, তাকে স্কুলে চাকরি দিয়ে দিছি, বাট সে ইন্টার পাস। কিন্তু আমার একটা রেপুটেশন আছে জন্য ইন্টার পাস সত্ত্বেও আমি একটা কায়দা করে তাকে ঢুকাই দিচ্ছি চাকরিতে। এইটাই আমার ছেলে তাকে ফোন করে বলছিল, তুমি যাবা না কেন আমাদের বাসায়, তোমার এই মা চাকরির এখন এত আকাল, মা একটা চাকরি দিয়ে দিচ্ছে তোমাকে, আর আমিও চাই, আমার মা টিচার ছিল, তুমিও টিচার হবা, কয়েকদিনের জন্য টিচার হবা। ও তখন আমার ছেলেকে গালাগালি দিয়ে, তোর জন্য আমার লেখাপড়া হয়নি। আমার ছেলেও তখন লেগে গেছে, তখন বলছে তাহলে আমিও তো প্রেম করছি, আমি তাহলে মাস্টার্স পর্যন্ত আসলাম কি করে। আমার মেয়ে, আমার বোন ঘর সংসার করে তালাক হওয়ার পরেও সে মাস্টার্স পর্যন্ত কিভাবে করলো, কিভাবে? এটা তো তোমার বাবা তোমাকে টাকা দেয়নি, তাই তুমি পড়ালেখার আগাতে পারবে না, যাবোই না তোদের বাসায়। আমি এখানে থেকেই গার্মেন্টস, আমার বাপের গার্মেন্টস দেখবো, ওর বাপের একটা কোম্পানি আছে আর কি, বেবি ওয়ারের, নারায়ণগঞ্জে, এটা দেখবো। ওর ভাই হলো অ্যাডিক্টেড, সে হলো টাকা খেয়ে খেয়ে মেরে ফেলে। সো তারপরে 2-1 কথায় বাধাবাধি, এখন আমি গেছিলাম ওকে আনতে, যে ভিসা এখন লাগবে, নিয়ে যাব।
আনতে যাওয়ার পর ওরা যখন আমাকে ওর বোনের বাসায় আনতে গেছি, শরীয়তপুর চিনি না যেহেতু, বোনের বাসায় এসে উঠছে, বোনের বাসায় আনতে গেলে তখন ওরা আমাকে যুবলীগের নেতা টেতা দিয়ে অনেক হয়রান করে। 5 ঘন্টা আমি বসে থাকি, কিছু খাইও না। তা এক পর্যায়ে যখন বলে যে আপনি কেন, তারা বুঝবে, মিয়া বিবি বুঝবে, আপনি কিসের, আপনার গহনা দিছেন দেনমোহরের জন্য, আপনার এত তারা কিসের? আমি কি বাবা, আমি যদি না আই থাকি, তোমরা যদি ছেলেটাকে রাস্তার থেকেই পেয়ে থাকো, ওকে ফাইন, আমার গহনাগুলো দিয়ে দাও, আমার গহনাগুলো দিয়ে দাও, যেহেতু ওটা আমি দিয়েছিলাম দেনমোহর উসুলের জন্য, আমার 6.5 লাখ টাকার গহনা আছে, আমার রিসিটও আছে, আমার গহনাগুলো দিয়ে দাও। কেউ দেশের থেকে আসলে তখন দেওয়া হবে। আমি আবার এগুলো রেকর্ডও করে রাখছিলাম। ওই জায়গায় যেহেতু আমি একা গেছি, আমার একটা ভয়ও ছিল। সো আমি ওইখান থেকে যখন লিভ করি, বাসায় এসে ঢুকতে পারিনি, ইন দি মিন টাইমে একটা ফোন আসে। ফোন আসলে এক নেত্রী, সে আমাকে, তাকে ওই মানে আমার ছেলের বউ, তাকে দিয়ে ফোন দিয়ে আমাকে বলে কি যে আপনার নামে নারী নির্যাতনের কেস দেওয়া হবে, আপনি ওকে টর্চার করছেন। আমি আমার ডিফেন্সে যে তখনই একটা জিডি করে আসি, কোনো মিথ্যা কিছু লিখি না, জাস্ট দিতেও পারে নারী নির্যাতনের কেস আমার এখান থেকে গেছে, আমার ডিফেন্সে আমি দিয়ে আসি যে সে এইভাবে জিনিসপত্র নিয়ে গেছে আর কি, আর ফেরত আসতে চাচ্ছে না। আমি আর ফেরত আসবো না, ওই বাসায় কেউ আমাকে যেতে বললে আমি সুসাইড করব, এটা বলছে ছেলের বউ। হ্যাঁ। আর 2 নম্বর হলো, তোকে আমি ঝুলাই রাখবো, আমার ছেলের সাথে কথা, তোকে আমি ঝুলাই রাখবো, পচাবো, বেশি কিছু করবি তোরে ফাঁসাই দিব, দেশে এসে দেখিস, দেশে তোর মা তোকে রিসিভ করবে না, হ্যান্ডকাপ নিয়ে পুলিশ তোকে রিসিভ করবে। আর সে এখন ইন্টার পাস একটা মেয়ে, সে এখন জব করতেছে হলো বসুন্ধরার কোনো একটা বাইং হাউসে এইচআরে, এবং সে অলরেডি নাকি 2 নম্বর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও বের করে পোস্ট গ্র্যাজুয়েটও করতেছে। সে বিভিন্ন খোলামেলা ছবি ছেড়ে বেড়াচ্ছে। খোলামেলা মানে পুরো খোলা শরীরের ছবি? খোলা শরীরের না, ক্লিপ এজ দেখায়, ইয়ে করে, মানে নিজের শরীর প্রদর্শন করছে সে। রাইট। আপনার ছেলের বউ? হ্যাঁ। এতেও আমার মানে আমার রেপুটেশন খারাপ হচ্ছে। আমি যেসব জায়গায় ওকে নিয়ে গিয়েছি, তাদের টেলিফোন নাম্বার ছিল, একটাই মাত্র ছেলের বউ, যেহেতু আমার অনেক আগে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডের অন্যান্য বন্ধু বান্ধবের বাচ্চারা এখনো ছোট, তাদের ফোন করে আমার নামে বিভিন্ন কথা বলতেছে, তারা আবার আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল, ঘরের কথাগুলো বলে দিচ্ছে। তারপর আমার কলিগদের ফোন করতেছে, কলিগদের ফোন করে আজেবাজে কথা বলতেছে, যাদের কাছে এই ছবিগুলো সে দিচ্ছে, ইনস্টাগ্রামে দিচ্ছে, তারা নিজের ছবি, নিজের শরীরের ছবি সে ইন্টারনেটে দিচ্ছে অন্য সবাই দেখার জন্য। রাইট। তার তো তার নিজের লস হচ্ছে, নিজের সম্মানহানি হচ্ছে, সেটা কিছু না, আপনাকে ছোট করতেছে, সেটাই বড় কিছু। হ্যাঁ। এখন সে কোন ইন্টেনশনে দিচ্ছে আই ডোন্ট নো। তারা আবার আমাদের দিয়ে দিচ্ছে ছবিগুলো, এরকম একটা খেলা চলতেছে আর কি। আমি একজন টিচার মানুষ, আমার হাজবেন্ড একটা ভালো কোম্পানিতে জব করে, আমার একটা রেপুটেশন আছে ভালো, আমার সমাজে একটা রেপুটেশন আছে, আমার এলাকায় একটা আমার রেপুটেশন ভালো আছে, আমাকে এইভাবে হয়রানি করতেছে। এখন বলতেছে তোমরা কেস তুলো, তাইলে আজকে সকালে আমার তাদের সাথে বসার কথা ছিল, সে আমাকে ফোন করলে, সে আমার বসার ভেন্যু আমি জানাবো, ফোন করলে সে আমাকে বলছে যে হ্যালো, রং নাম্বার, তার বাবা মানে বসবেও না। আর আমার এক কলিগের কাছে সে বলছে ওই গহনা তো দিবই না, উল্টো আরো 10 লাখ টাকাও নিব, কাবিনেরও 10 লাখ টাকা নিব, কাবিন ব্যবসা। হ্যাঁ, আর ওই গহনাও দিব না। এছাড়াও গতবার যে চলে গেছিল আগের করোনাকালীন সময়, সেই সময় আমার অনেক গহনা নিয়ে বিক্রি করে দিচ্ছে। আমি লোকলজ্জার ভয়ে, আমার ছেলের ভয়ে ঠিক না, ওরাই উল্টো আমাকে ভয় পায়, ভয়ে ঠিক না, মানে ছেলের কাছে এই জিনিসটা আমি বলবো কি করে, কেমন লাগে যে মা বিশ্বাসও করবে না, আর আমি বলি কি করে ছেলের যে আমার এই কানেরটা পাচ্ছি না, আমার এই আংটিটা পাচ্ছি না, ছেলের বউ এই জিনিসগুলো চুরি করেছে। আমার পরে অবশ্য আমি সেগুলো প্রমাণ পাইছি, ওদের অন্য যে বাসায় আগে ভাড়া ছিল সেই বাসায় যে অনেক ক্লুও জানছি আগের, কিভাবে আমার ছেলেকে আর কি ইয়ে করছে, ফাঁসাইছে, আর এই গহনাগুলো বিক্রি করছে যে সেটাও জানি। খালিদুল্লাহ ভাইয়ের যৌথ প্রযোজনায় আপনার ছেলে ফাঁসলো, মানে এটা ছিল। এবং ওদের আগের নেভাররা এটাও বলছে যে ওর দুলোভাই হলো আপনার ছেলের পাঠানো টাকায় আর কি ইয়ে, ওর দুলোভাই হলো একজন উবার ড্রাইভার। আর আমার ছেলের বিয়ের সময় ওর মানে উকিল বাপ যে হয়, সে হয়েছিল একজন রাস্তার দর্জি।
এ নিয়েও আমার ছেলেরা আমি অনেক বকাঝকা করছি, আমার নিজের ছেলেরাই আমি। একটা মাত্র সন্তান, সেই সন্তানের বিয়েতেও আপনি থাকতে পারেন নাই। শুধু তাই না, সে না খেয়ে এয়ারপোর্টে না খেয়েছিল, না খেয়েই সারাদিন ছিল, তারপর আমার কাছে চলে আসে। আমিও রাগে দুঃখে কিছুই তাকে খেতে দিইনি ওই দিন। এই পুরো জার্নির পুরো সময়টা না খেয়েছে এটা। ও পরে আমাকে এখন বলছে, মা আমি ট্রানজিটে যখন ছিলাম একটা লোক আমার মুখ দেখে বুঝতে পারছে, ও পাশের সিটে একটা কমলার একটা আপেল রেখে গেছে, আমি সেটা খাইছি, অথচ ও ফ্রুট একদম পছন্দ করে না, একদম পছন্দ করে না, কিন্তু গো গ্রাসে আমি খাইছি মা ট্রানজিটে, আমার কাছে একটা পয়সাও ছিল। রাস্তায় আমি ওকে ভিক্ষা যাওয়ার দিয়ে সময়ও কখনো টাকা দিয়ে দিইনি রাগে, ওর হাতে আমি যাওয়ার সময় আমি কোনো টাকা দিয়ে দিইনি। আমিও রাস্তার ভিক্ষা দেয় যেভাবে আমরা মানুষকে, সেইভাবে তার মানে গেছে যে 2টা পয়সায় খা। Shit. Oh my God. আমার ছেলে আমার শ্বশুর বাড়িরও বড় নাতনি নাতি, আমার মার বাড়িরও বড় নাতি। ও যে কোনো একটা জিনিস করলে সবাই ওটা নিয়েই অ্যানালাইসিস করতো, ও এইটা করছে, ও এইটা করছে, ও এইটা করছে। আমার অনেক না থাকলেও ও সেই রাজকুমারের মতো বড় হয়েছে হচ্ছে। সে অর্জব করতে করতে হাতে কড়া পড়ে গেছে তার, এর এই মিটাইতে এই মেয়ের। শুধু তাই না, এখন সে বলতেছে তোর মার নামে নারী নির্যাতনের কেস তো দিবই, তুই যদি এখন দেশে এসে রিক্সা চালাবি, আর নাইলে প্রতি মাসে 30,000 করে টাকা পাঠাবি। আর আমি বলছি যে ওর বাবাকে আমি বলছি যে আমার কাছে থাকবে না কেন, কি স্বামী ছাড়া থাকবে কেন, আমার মেয়ের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে। আমি তখন একটা কথা বলছিলাম, এটা আমার কাছেও বলেনি, আরেকজনের কাছে বলছে, সেও একজন মানে রিপোর্টার, তার সামনে বলছে। আমি তাদের নিয়ে সালিশিতে বসছিলাম আর কি, আসবে না কেন আমার কাছে, আমি কি দোষ করছি আর কি, বাচ্চা তো স্বামী স্ত্রীর এই ইন্টারপাস নিয়ে। তা সেই রিপোর্টারের সামনে বলছিল যে আমার মেয়ের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, ও বাড়িতে যাবে না। তা আমি আবার সেই রিপোর্টারের কাছে বলছিলাম যে তাহলে কি ওই বাড়িতে স্বামী আছে, জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে? ওই বাড়িতেও তো স্বামী নেই। আমার বাসায় বুঝলাম স্বামী নেই, জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে, ওই বাড়িতেও তো নেই, কি এ বাড়িতে বাবা মা আছে। তা আমার ছেলেটা তো বাবা মা ছাড়াও রয়েছে, তোমার তো তাও বাবা মা আছে তাই না, আমার ছেলেটা তো বাবা মা ছাড়াই। আমি সেটাও বলছিলাম যে আপনার মেয়েটা তো তাও আপনাদের পাচ্ছে, আমার ছেলেটা তো একটু সিকিউর ছিল যে আমার কাছে আছে, আমার সাথে দেখতে পারতো। এখন আপনার মেয়ে তো সব কিছুর থেকে ব্লক মেরে দিচ্ছে আমার ছেলেরে। সে তো এখনো তার স্ত্রী তাই না, সে ব্লক দিবে কেন, ব্লক দিবে কেন? যে ছবিটা আমার কাছে আসছে অন্যের মারফত, ওই খোলামেলা ছবিটা, সেখানে ছবির নিচে লেখাও আছে, সে বলছে যে ভাইয়াকে এটা পাঠাই, যেহেতু এখনো ওয়াইফ, সে ইমোজি দিছে রাগের, দিয়ে লেখছে নো, মানে সবাইকে দেখবে কিন্তু স্বামী দেখতে পারবে না। আপন ছেলের বউ, আপনি একটা টিচার মানুষ, আর বউটা সবাইরে তার নিজের ওপেন ছবি দেখায় বেড়াচ্ছে। কই আছি, হায় রে দুনিয়া। ম্যাডাম, লাস্টলি যদি কিছু বলতে চান, অসংখ্য মানুষ এখন দেখবে, লাখ লাখ মানুষ, তাদের জন্য সতর্ক হওয়ার জন্য, আপনার অভিজ্ঞতার জন্য whatever। আমি বলবো একটা কথাই, ছেলে মেয়েদের আদর করেন, শাসনও করেন, সাথে সাথে তাদের বাস্তব কি জিনিস, দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে স্ট্রাগল করে নিজের ভালোটা বুঝে নিতে হবে, এটাও শেখানো দরকার আছে। তাদেরকে বুঝতে দেন, শিখতে দেন, দরকার হলে নিজে হাতে কলমে শেখান, এইটা খারাপ, এইটা মন্দ, তাদেরকে শেখান। এটা কোনো ক্যারিট না, আমার ছেলে আমার কথায় চলে, আমার কথায় বলে।
এক পর্যায়ে যে দেখা যাবে কি, এই মেয়ের ব্যাপারে আমি আমার কলিগদের বলছিলাম যে এটা তো আমার ছেলে বললো না, আমার কাছে সবই বলে, এটা তো বলবে না, কিন্তু এটা তার বুঝতে হবে যে কে ভালো কে মন্দ, এই জিনিসটা তার জানি বোঝার ক্ষমতাটা আপনি তৈরি করে দিতে পারেন, ছেড়ে দিবেন। খুব সুন্দর কথা, এই লাইনটা দিয়ে শেষ করছি। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, প্রোটেক্ট করবেন, উপর আল্লাহর রহমতে বড় করবেন, এটাই ঠিক আছে, কিন্তু তাকে দেখতে দিতে হবে কোনটা খারাপ, এবং খারাপটা হইলে কি কি খারাপ হইতে পারে ওই পরিস্থিতিগুলোর মধ্যেও তার পড়া দরকার আছে। মুরগির বাচ্চার মতো যে আমরা মানুষ করছি, হয়তো জিনিসটা ঠিক না। টেক কেয়ার অফ ইয়োর সন।